সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি যে এই সময়ে আলোচনার একটাই বিষয় জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি গণভোট। এই আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাকে কেন্দ্র করেই নানা কর্মকাণ্ড ঘটছে। আমরা এই মুহূর্তে যখন স্টুডিওতে বসে আলোচনা করছি, গণভোটের এবং জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন শুরু হওয়ার পর আজকে রাতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। শেরপুরে শ্রীবর্দীতে জামাত এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়ে হাসপাতালে ছিলেন এবং রাত 10টার পরে উনি মারা গেছেন। এবং যিনি মারা গেছেন তিনি জামাত কর্মী, জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি। এটা দুঃখজনক ঘটনা ঘটেছে। নির্বাচনী ক্যাম্পেইন শুরু হওয়ার পর এটা প্রথম এই জাতীয় ঘটনা। আমরা এ নিয়েও আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ফাহিমা নাসরিন মুন্নি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মুন্নিয়াপা, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকেও আমাদের এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম, নির্বাচন নিয়েই এখন সর্বত্র আলোচনা এবং নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের উত্তাপ রাজনীতির মাঠে। দেশ জুড়ে প্রচারণা শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে। আমরা দেখছি দুটি প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই ওনারা কোনো না কোনো জায়গায় সভা সমাবেশ মিটিং করছেন। প্রার্থীরা 300 আসনের প্রার্থীরা প্রায় 2000 প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা অব্যাহত আছে। এর মধ্যে আমরা দেখছি যে ছোটোখাটো বিভিন্ন অভিযোগ, অনুযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এই জাতীয় ঘটনাগুলো ঘটছে। যতটুকু কালকের পর্যন্ত যে রিপোর্ট, প্রায় 80টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে। কিছু কিছু বিষয়ে তারা সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে, সতর্ক করেছে। এখন সামগ্রিক নির্বাচন পরিস্থিতিকে আপনি কেমন দেখছেন, ফাহিমা মুন্নি? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন এবং সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, নির্বাচনের আর খুব অল্প সময় বাকি। এই 2 সপ্তাহ এর মধ্যে আমরা এই এতদিন পর্যন্ত যখন থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আসলেন নির্বাচনের 17 বছর নির্বাচনে থেকে, লন্ডন থেকে 25শে ডিসেম্বর, তার পরবর্তীতে আমাদের দেশনেত্রীর ইন্তেকাল এবং সেই সাথে নির্বাচনের যেই ডামাডোল বেজে উঠেছে, তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে 5ই আগস্ট যেরকমভাবে আপনার গণ অভ্যুত্থানে হাজারের ওপরে ছাত্র জনতার রক্তের ওপর এই নতুন বাংলাদেশে আমরা পা রেখেছি, সেখানে আপনারা জানেন যে বিএনপির 400-র অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ। তো সেই রকম অবস্থায় আমরা চাই, যেহেতু নির্বাচন এই শব্দটাকে ফ্যাসিস্ট স্বৈরাচার যেই সরকারটা ছিল তারা বনবাসে পাঠিয়ে দিয়েছিল। 2008 বলুন, 2014 বিনা ভোটের নির্বাচন, 2018 রাতের ভোটের নির্বাচন, আর 24-এ তো ওই যে আমি ডামি মামু মার্কা নির্বাচন। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে একেবারে দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচনটা আমাদের সামনে কড়া নাড়ছে, সেই নির্বাচনটা হতে হবে। এই নির্বাচনের জন্যই একেবারে বাংলাদেশের মানুষ প্রায় 13 কোটি ভোটার, এবার অর্ধেক হচ্ছে 6 কোটি প্লাস হচ্ছে নারী ভোটার। তো আমরা দেখছি যে 5ই আগস্টের পর এক ধরনের অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার, ভুয়া খবর, প্রোপাগান্ডা, এগুলো যেমন সয়লাভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, বটবাহিনী আছে, বটবাহিনীর সিস্টেম্যাটিক অপপ্রচারের শিকার হয়েছে বিএনপি, যে একেবারে এমনভাবে মেলাইন করছে। তো আমরা সেগুলোকে মোকাবেলা করে আমাদের চেয়ারম্যান সাহেব আসবার পরে বাংলাদেশের মানুষ
যেইভাবে জেগে উঠেছে, এটা একটা অভাবনীয় একটা ব্যাপার, যে আমাদের দেশনেত্রীর উপরে আমাদের দেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাস ছিল, এখন দেখা যাচ্ছে যে আমাদের চেয়ারম্যান সাহেব আসবার পরে ভীষণ রকমের যে রেসপন্স, অত্যন্ত পজিটিভ আমরা দেখছি। এমন উজ্জীবিত, যেখানেই যাচ্ছেন উনি, সিলেট থেকে শুরু হয়েছে ওনার নির্বাচনী ক্যাম্পেইন, সেখান থেকে উনি চট্টগ্রামে গেলে সেখানেও হাজার হাজার লক্ষ মানুষ, উনি ময়মনসিংহে গেলে সেখানেও তাই, কিশোরগঞ্জে গেছেন সেখানেও তাই। তো সব জায়গায়। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে একটা দলের আপনার কর্মীরা বিকাশ নম্বর নিচ্ছে, একটা দলের কর্মীরা এনআইডি নাম্বার নিচ্ছে, ফটোকপি করছে, নিচ্ছে। মিরপুরের ঘটনাটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। তো সেই রকম একটা অবস্থায় আমরা দেখছি যে ডাকসুতে নারীদের অত্যন্ত একটা খারাপ ভাষায় ডাকা হয়েছে, কথা বলা হয়েছে জামাতের একজন নেতা। তো এই রকম ব্যবস্থা নিয়েছে, জামাত ব্যবস্থা নিয়েছে, যিনি এটা করেছিলেন বলেছিলেন। ব্যবস্থা নিলে তো হলো না। আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বেশ্যাখানা হয়ে যাবে, এটা তো ভাই আনহার্ড অফ। এটাকে তো বলে, এটা তো এক্সপেক্টেড না। সে যেই হোক, যেই বলুক, এটা অত্যন্ত দুঃখজনক। তো এই রকম একটা অবস্থায় এখন যেমন নির্বাচনটা সামনে, বিভিন্ন কোয়ার্টার থেকে আমরা দেখছি যে নানান রকম কথাবার্তা আসছে, শুনছি নির্বাচনকে কোনো রকমভাবে প্রভাবিত, নির্বাচন এর পেছনে একটা কোনো আপনার অন্য উদ্দেশ্য, ভিন্নতর কোনো একটা উদ্দেশ্য কারো কারো আছে কিনা। কারণ ডিম ছুঁড়ে মারার যে ঘটনা আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, সেটা ঢাকা ৮-এ মির্জা আব্বাস সাহেব তো অত্যন্ত পুরনো একজন মানুষ, যিনি ১৯৭৭ সন থেকে নির্বাচন করছেন। তো এখন যিনি গেছেন সে তো ওনার ছেলের থেকেও ছোট, আর এইরকম কোনো রেকর্ড আওয়ামী লীগের সাথেও ওনার নেই, আর উনি অত্যন্ত সিজন একজন পলিটিশিয়ান। তো কাজেই এখন কেউ কারো পায়ে পাড়া দিয়ে একেবারে উস্কানো যাকে বলে, সেই রকম যেই কাজগুলো, এগুলো অনাকাঙ্ক্ষিত আমি বলবো, সে যেই করুক, এগুলো অপ্রত্যাশিত, যেগুলো বন্ধ করেন, এগুলো করবেন না। আপনার কাছে আবারও আসবো। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। এইমাত্র যে অভিযোগটি আনা হলো, এটা আপনাদের দলের একজন প্রার্থীকে লক্ষ্য করেই অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি যে কথাটি বলেছেন, যে আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন মির্জা আব্বাস সাহেবের সাথে কিংবা বিএনপির সাথে। নির্বাচনী মাঠ জমে উঠেছে। এই মুহূর্তে আপনাদের সবার সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি আপনাকে এবং আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যেই প্রশ্নটি আপনি করেছেন, সেই প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরেন নির্বাচন যখন আমি করতে নামবো, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভালো খারাপ সব কিছুই তো আমি জনগণের সামনে তুলে ধরবো। এইটাই তো প্র্যাকটিস, তাই না? এখন ধরেন যার কথা আপনি বলছেন যে উনি উস্কানি দিচ্ছেন বা উনি এটাকে আমন্ত্রণ করছেন, ভাষাটা তো আমি মনে করি উনার ভাষাগত যেই সমস্যার কথা আপনারা মনে করছেন, আপনারা সিনিয়র হিসেবে তাকে গাইড করতে পারেন, আমিও তার বোন হিসেবে তাকে গাইড করতে পারি, কিন্তু কোনোভাবেই তার কোনো বক্তব্যের জন্য তার প্রতি সহিংস হওয়া, ফিজিক্যাল অ্যাটাক করা, উইচ ইজ আ ক্রিমিনাল অফেন্স, এইটাকে আপনি ভ্যালিডেট করতে পারেন না। এইটাকে কোনোভাবেই, কোনো অবস্থাতেই একজনের প্রতি ফিজিক্যালি অ্যাবিউজিভ হওয়াকে কোনো নেতা এইটা কোনো বক্তব্যের দ্বারা এটাকে লিগালাইজ করতে পারে না। এখন যখন একজন নেতার কর্মীরা এই কাজটা করে, তখন দায়িত্বটা নেতার উপরেই বর্তায়, এবং দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, তাই না? এই একই আসনে হাদি কিন্তু খুন হয়েছে। আপনাদের এটা মাথায় রাখতে হবে যে যখন এই ধরনের একটা সেন্সিটিভ ঘটনা ঘটে, তারপরে সবার কিন্তু আরো অনেক বেশি সতর্ক থাকা উচিত। ধরে নিলাম নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আপনাদের বিপক্ষে যাচ্ছে, আপনারা সেইটা কাউন্টার করেন, সত্যটা তুলে ধরেন, এবং আপনারা উনি যে অভিযোগগুলো করছে বা যেই প্রতিজ্ঞাটা করছে যে এখানে চাঁদাবাজের আস্তানা রাখবো না, দুর্নীতি করতে দিব না, আপনারা সেটা কাউন্টার করেন, কিন্তু তাই বলে ফিজিক্যালি অ্যাবিউজিভ হতে পারেন না। এটা বলতে পারেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম মারার সিদ্ধান্তটা তারেক রহমানের নলেজে আছে, ওনার মাধ্যমেই হয়েছে, এবং এইটা মির্জা আব্বাস সাহেব করেছেন।
এটা তো নির্বাচন এইটার কমিশনে বিষয়ে- কমপ্লেইন করা হয়েছে, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় তার আগেই যদি আপনি জাজমেন্ট দিয়ে দেন, নির্বাচন কমিশনকে তো আনুষ্ঠানিকভাবে আপনারা কমপ্লেইন করেছেন। জি, এইটার বিষয়েও যদি জানতে চান, গতকালকের ঘটনা অনেকবার বলছি, আবারও বলছি। ধরেন, যতদিন জনাব তারেক রহমান বাংলাদেশে আসেন নাই, ততদিন পর্যন্ত উনাদের দলের অন্তকোন্দলে 2 শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা যখন জিজ্ঞেস করতাম এটা নিয়ে, তখন উনারা বলতেন যে তারেক রহমান ফিরলে সব ঠিক হয়ে যাবে। তো আমরা স্বপ্ন দেখেছিলাম, বিশ্বাস করেছিলাম যে জনাব তারেক রহমান যখন বাংলাদেশে ফিরবে, উনার দলে ডিসিপ্লিন ফিরবে, উনি দলের যেই চালিকা শক্তি সেইটা শক্তভাবে নিজের হাতে নিয়ে নেবেন, এবং এই যে কর্মীরা তাদের মধ্যে যে বিশৃঙ্খল বা সহিংস আচরণ, সেইটা উনি 100% কঠোরতার সাথে উনি দমন করবেন। এতদিনের প্রশ্নের উত্তর যখন উনি আসার পরেও আমরা সঠিকভাবে পেলাম না, তখন তো দায় উনার উপরেও কিছুটা বর্তায়। এটা মানে এইটা না যে উনি নির্দেশ দিয়েছেন, এটার মানে এইটা যে উনি কন্ট্রোল করতে পারেন নাই। আরেকটা জিনিস দেখেন, সহিংসতা কিন্তু একতরফাভাবে হয়েই চলেছে, এবং এটার দায় কোনোভাবেই বিএনপি এড়াতে পারে না। আপনি যত বড় দলই হন না কেন, আপনি যখন আপনার নেতাকর্মীর উপর কন্ট্রোল থাকবে না, তখন দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না, এবং মানুষ গণতন্ত্র আপনার দ্বারা প্রতিষ্ঠিত হবে এই কথাও বিশ্বাস করতে পারবে না। আজকে যে শেরপুরে ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান ছিল, সেইখানে ইশতেহার পাঠ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে আমরা কিন্তু দেখেছি না, একই মঞ্চে সব প্রার্থীরা নিজেদের ইশতেহার পাঠ করে। আমরা এই ধরনের একটা অনুষ্ঠানে শৃঙ্খলা মেনটেন করতে পারলাম না, মারামারি চুরমাচুর করে শেষ পর্যন্ত পেশি শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে জামাতের ওই এলাকায় একজন উপজেলার সেক্রেটারি পদধারী ওই ভদ্রলোক মৃত্যুবরণ করেছেন। এটার দায় কে নিবে? রেজাউল করিম। এটার দায় কে নিবে? কি লজ্জাজনক না? অন্তকোন দলের নিজের মানুষদেরকে মারছে, এখন আবার নির্বাচনী মাঠে বসে অপর দলের মানুষকে মারছে। এদের মানুষ বিশ্বাস করতে পারবে? আচ্ছা, আমার পাশে যিনি বসে আছেন উনি আমার মা সমতুল্য, এবং উনাকে দেখে আমি রাজনীতি শিখি। উনার রাজনীতির জ্ঞানের কতটুকু আমার আছে সেইটার আমি প্রশ্নও করতে যাব না, আমি শিখছি এখনো। আমি উনাকে যতটা বিশ্বাস করি, আমি হয়তো অন্যান্য রাজনীতিবিদদের অতটা বিশ্বাস কখনোই করব না, কারণ উনাকে আমি কাছ থেকে দেখেছি। কিন্তু একটা জিনিস আমার অবাক লাগলো, সেটা হচ্ছে আন্টি যখন কথা বললেন, উনি বলছিলেন যে ডাকসুতে অকথ্য ভাষায় যেই জামাত নেতা কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যথেষ্ট না। কিন্তু এই আমি হুমায়রা নূর একটা টক শোতে বিএনপির মোশাররফ হোসেন ঠাকুর নামের যে ভদ্রলোক, উনি 6 বার নোংরা শব্দ উচ্চারণ করে আমাকে কথা বলেছে, এবং পরে প্রডিউসারকে বলেছে ওই শব্দগুলো কেটে দিতে। লাইভ টেলিকাস্টে উনি আমাকে এই ধরনের নোংরা ভাষায় কথা বলেছে, কারণ আমি প্রশ্ন করেছিলাম যে উনাদের অমুক নেত্রী টক শোতে বড় বড় কথা বলা ছাড়া আর কি করেছে। ধরেন আমি প্রশ্নটা ভুল করেছি, তাই বলে কি উনি আমাকে এই আচরণ করতে পারে? এবং অফলাইনে যখন আমি ওনাকে ক্ষমা চাইতে বলেছি, উনি আমাকে আরও গালিগালাজ করেছে, তুই তুকারি করেছে, এবং বলেছে তোর বাপকেও চিনি, মানে আমার শ্বশুরকে চিনেন উনি। ধরেন আমার বাপ শ্বশুরকে যদি উনি চিনে থাকে, তাহলে কি তার অধিকার আছে আমার প্রতি এরকম আচরণ করার? শুধু সেইটা না, আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। শুধু সেইটা না, এটা একটা ইনসিডেন্স না, এরকম আরো ইনসিডেন্স উনি ঘটিয়েছেন। কিছুদিন আগে একটা টেবিল টকে উনি বিএনপিকে প্রতিনিধিত্ব করেছেন। এই ধরনের ঘটনা ঘটানোর পরেও কিন্তু বিএনপি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই, ন্যূনতম ব্যবস্থাও নেয় নাই। উনি একটা টেবিল টকে প্রতিনিধিত্ব করতে গিয়ে বলেছেন যে যেসব নারীরা নাক মুখ ঢাকে, আপনার আমার অনেকের পরিবার আছে, ধরেন শহরে আমরা যারা থাকি তারা এত পর্দাবসিতা করি না, দরকারও মনে করি না, আমরা সেফ আছি এনাফ। কিন্তু যারা গ্রামাঞ্চলে থাকেন, বেশিরভাগ মা বোনেরা কিন্তু পর্দা করেই চলেন, এবং এইটাই তাদের কালচার। এখন আমি সবাইকে বলছি না যে তোমাকে পর্দা করতে হবে, আমি বলছি যে যার পোশাকের স্বাধীনতা আছে, যার যেটা পড়তে ভালো লাগে, যেটা পরে কমফোর্টেবল, সে সেটাই পড়বে। কিন্তু এই সমাজ এই সরকার তাদের সেই সামাজিক নিরাপত্তাটা দিতে হবে, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, আমি যেই রাজনৈতিক পরিচয় ধারণ করি না কেন। কিন্তু আপনি দেখেন মোশাররফ ঠাকুর সাহেব সেই প্রোগ্রামে সেই টেবিল টকে বলেছে যে নাক মুখ বেঁধে যে নিকাব করা মহিলারা নাকি বেশ্যা। সেইটার বিষয়ে বিএনপি কি ব্যবস্থা নিয়েছে? যেই দল তাদের নিজেদের রাজনৈতিক কর্মীদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না, অন্য দল ব্যবস্থা নিচ্ছে, সেটাও যথেষ্ট মনে করছে না। যারা নিকাবি বোনরা বাসায় যাচ্ছে বলে তারা বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার, ভোটার নাম্বার কি জানি চাচ্ছে বলছেন, এটা যদি নির্বাচনী আচরণবিধি হয়, আপনি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন। আপনার যদি মনে হয় যে আপনার কোনো নিরাপত্তাজনিত শঙ্কা আছে, সেইটার জন্য আপনার পুলিশকে ডাকার
অধিকার আছে, আপনি যাচাই করবেন, প্রমাণ দিবেন, সেই সাপেক্ষে আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা যেখানে সারা বাংলাদেশে বহু জায়গায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে বলে সেই দলের নারীরা স্পেসিফিক্যালি তাদেরকে আইডেন্টিফাই করা যায়, কারণ তারা বেশিরভাগই নিকাব করেন। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে, আমি অন্য রাজনৈতিক দল করে আমি নিকাব করি না, তাহলে আজকে আমাকে ওই ট্যাগ খাইতে হইতো। তাদের মুখের কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে পেটে লাথি মারা হচ্ছে, এক মহিলার তো কান ছিঁড়ে ফেলেছে। এবং সারা বাংলাদেশে আজকে জামাতি ইসলামের একজনের আমাদের সাথে নির্বাচনী কাজ করছে এক ভাই, তার মা নির্বাচনী কাজে গিয়েছে গণভোটে হ্যাঁ এর প্রচারণা করতে, তার মাথায় মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে ফেলেছে। কেন? এটার কি বিচার? আমি স্পষ্টভাবে যেই বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে, আমাদের মা বোনরা যেই পোশাকই পরুক না কেন, তাদের দিকে কেউ আঙ্গুল তুললে কেউ চুপ করে বসে থাকবে না, এবং জনগণ অবশ্যই এটার বিষয়ে সিদ্ধান্ত নিবে। ধরেন এত পুরনো দল, তারা তাদের কর্মীর উপর কোনো রকম কন্ট্রোল করতে পারছে না, বরং নেতাদের মুখে শুনছি বিএনপি এক নেতা বললেন যে হিজাবি নারী দেখলে নাকি কাপড় খুলে ফেলবে, ছায়া খুলে ফেলবে। ধরেন এই ধরনের ভাষা, আল্লাহ মাফ করুক, আমি যেখানে বসে বলতে হচ্ছে আমার মন চাচ্ছে আমি এই টেবিলটার নিচে আমি লুকিয়ে যাই। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনি তো একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্ট অঙ্গনে আপনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টের বারের বিভিন্ন দায়িত্বে ছিলেন, ট্রেজারার ছিলেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তো ট্রেজারার হিসেবে বেশি পরিচিত, দীর্ঘদিন ছিলেন আর কি। হ্যাঁ, যাই হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই তর্ক বিতর্ক নির্বাচন আসলে এটা হয়, ডিবেট হয়। আমরা শুধু বাংলাদেশ কেন, আমেরিকায়ও দেখেছি, ব্রিটেনেও দেখেছি, অন্যান্য দেশগুলোতেও দেখেছি যে পরস্পরকে আক্রমণ কিংবা তার খারাপ দিকগুলো তুলে ধরা, এটা হয়। কিন্তু বাংলাদেশে যেটা এবার লক্ষ্য করা যাচ্ছে, যেটা মনে হয়েছিল যে সবাই জুলাই স্টেক হোল্ডার, কিন্তু জুলাই স্টেক হোল্ডার এবং কিছুদিন আগেও আপনারা যারা পাশাপাশি চললেন, একসাথে সরকার গঠন করলেন, সরকার পরিচালনা করলেন 5 বছর 2001 থেকে, তারাই এখন এই আক্রমণে চলে গেলেন। এবং আক্রমণটা কি, এটা সংঘাত সংঘর্ষের পর্যায়েটা আগামী 2 সপ্তাহ আমরা কি এটা অব্যাহত থাকবে, নাকি এর থেকে রিট্রিট করার কোনো চান্স দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা না আশা করি যে এই কালচার থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে, কারণ এটা খুব পুরনো সহিংস কোনো কিছু দিনের শেষে মানুষ কিন্তু গ্রহণ করে না, ক্ষতিগ্রস্ত হয়। যে কথাটা আপনি আপনার সূচনা বক্তব্যে বলেছেন, শেরপুরের যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা এই ধরনের কোনো রাজনৈতিক ঘটনা আমরা আসলে দেখতে চাই না। এটা শুরু হয়েছে এইবার যখন ইলেকশনের ডামাডোল বেজে উঠলো চিটাগং থেকে, আমাদের একজন প্রার্থী, ওনার যে ক্যাম্পেইন সেখানে গুলি হলো এরশাদুল্লাহ ভাইয়ের, তো সেখানে উনি গুলিবিদ্ধ হলেন, একজন মারা গেল। তারপরে আপনারা জানেন যে কেরানীগঞ্জে আমাদের বিএনপি নেতা মুসাব্বির, সেও আপনার ইন্তেকাল করেছে। মুসাব্বির মারা গেল এইখানে কারওয়ান বাজারে, এবং স্বেচ্ছাসেবক দলের নেতা। আচ্ছা, তারপরে দেখেন ওসমান হাদির মৃত্যুটাও অত্যন্ত একটা মানে হৃদয় বিদারক। তো কথা হচ্ছে কি, এই রকম একটা অবস্থা প্রতিবার একটা নির্বাচন আসলে চলবে এটা হতে পারে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন যারা এগুলো করছে, যেমন এই যে ঢাকা 8 আসনের যে কথাটা আমরা শুরু করেছিলাম, আমি একটু বলেছিলাম, সেটা নিয়ে আপনারা তো দেখেছেন যে ওই এলাকার মানুষজন কি বলছে, হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রছাত্রীরা কি বলছে, টিচাররা কি বলছেন। এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, সবই তো চলে এসেছে, কিছুই গোপন নেই। গোপন কথাটি আর রবে না গোপনে। তো হয় কি, তরুণ এনসিপির যারা আগে আওয়ামী লীগ করেছে, এখন এইখানে কিংবা অন্যান্য বিভিন্ন ইয়ের থেকে এসেছে, তো আমরা তো নতুন প্রজন্ম তাদের কাছে আশা করেছিলাম যে তারা নতুন কিছু আনবে, নতুন কোনো বন্দোবস্তের কথা যখন তারা বলল, নতুন রাজনীতি, নতুন চিন্তা, নতুন ভাবনা, এখন দেখছি কিছুই নেই তার, একেবারেই পুরনো, ভীষণই সনাতন সেই ভাবনা চিন্তা জামাতের সাথে গেছে তারা। এতে করে এনসিপি তাদের যে ভোট ব্যাংক, সেটা আমরা মনে করি যে পুরোপুরি আপনার হারিয়েছে। এখন যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, বিভিন্ন সময় দেখেন জামাত
তারা তো আমাদের সাথেই ছিল 18 বছর, 17 বছর। তার আগে তারা আওয়ামী লীগের সাথে ছিল, তার আগে তারা জাতীয় পার্টির সাথেও ছিল, জামাত। তো জামাত যখন যাকে দরকার তার সাথে থাকে, আবার যখন তারপরে কাজ যখন পারপাস সার্ভ হয়ে গেলে আবার চলেও যায়। তো আমরা বিএনপি জামাতকে যেই পরিমাণ শেল্টার দিয়েছে গত 17 বছরে, তো সেইটা যদি একবার তারা মনে রাখতো, তারা ইভেন 72-র পর থেকে যদি আপনি আসেন, 71-এ তাদের ভূমিকা কি ছিল, 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর যেই আমাদের স্পিরিট, একটা নতুন দেশের জন্মের বিরোধিতা করা তাদের, এবং অন্যান্য 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রমহানির ঘটনা ঘটেছিল অত্যন্ত মর্মান্তিক। এখন তার পরবর্তীতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন আপনার বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসলেন, তো বহুদলীয় গণতন্ত্রে এসে তো জামাতও ওই তখনই তো আপনার তারা তাদের নামে যেই রাজনীতি, তো তারা তো বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষকে কেউ পছন্দ করে না, এটা হচ্ছে আপনার মজা। কেউ পছন্দ করে না, কারণ কি সবার মাথায় আছে আমাদের দেশনেত্রী তাদেরকে কিভাবে, আমাদের সাথে তারা যখন ছিলেন আমরা তাদেরকে কিভাবে রেখেছিলাম। এখন তারা 5ই আগস্টের পরে কি এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ নেই, না, ভালো এটা কথা, কেন রাজনৈতিক প্রতিপক্ষ। এই আচরণ আপনি যে অভিযোগ করছেন, যে এই আচরণ তারা কেন করছে বলে আপনার কাছে মনে হয়, যে তাদের এই পরিবর্তনটা কেন আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, স্বৈরাচার ফ্যাসিবাদ। তো তাদের অ্যাবসেন্সে এখন রাজনৈতিক প্রতিপক্ষ জামাত এখন আমাদেরকে পেয়েছে। এখন বিএনপি একটা তো বড় দল, জামাত তারা একটা দল, তো তারা তো বিএনপির সাথে ছিল। আর বিএনপি তো আপনার 3বার বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল এবং আমরা এই দেশে শাসন করেছে, ক্ষমতায় ছিল। তো সেই অভিজ্ঞতা তো আর জামাতের নেই। তো সেটা ঠিক আছে, কিন্তু এখন তাদের কথাবার্তা, তাদের যে আচরণ, অ্যাগ্রেসিভ ওয়েতে তারা যে বিএনপিকে অ্যাটাক করছে, এটা আমি মনে করি না বাংলাদেশের 13 কোটি প্রায় ভোটার তারা ভালোভাবে নিচ্ছে। কারণ তরুণ প্রজন্মকেও জানতে হবে 71, এটা বললে হবে না যে 71-এর বয়ান এখন আর দিলে হবে না, নো, এটা খুব ভুল। 71-এর বয়ান চিরদিন থাকবে, এবং 71-এর বয়ান থেকেই আপনার যেই ন্যারেটিভটা জামাত তৈরি করার চেষ্টা করছে যে না এখন 71-এর এটা তরুণরা আর নেবে না, আমি সেটা মনে করি না। কারণ কি বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দলের যে তারা কিভাবে অ্যাক্ট করেছিল, কিভাবে রিয়্যাক্ট করেছিল, তাদের প্রতিক্রিয়া কি ছিল, তারা কি তাদের ভূমিকা ছিল, তারপরে তারা বিএনপির সাথে থেকে কি কি সুবিধা তারা নিয়েছে, এবং আওয়ামী লীগের সাথে থেকেও তারা সুবিধা প্রাপ্ত হয়েছিল। কাজেই এই জিনিসগুলো যোগ বিয়োগ করে আমি দেখি এনসিপির বিয়োগ। আমি আপনার কাছে আবারও আসবো অ্যাডভোকেট হুমায়ুন নূর, দুটো বিষয় আমি যদি বিশেষ করে বলি নাজনীন মুন্নির বক্তব্য থেকে, যেটা হলো যে আপনারা নতুন কিছু আনবেন, এনসিপির যারা আছেন মানুষের মনে এই প্রত্যাশা ছিল, কিন্তু আপনারাই দেখা যাচ্ছে যে নতুন কিছুর দিকে না গিয়ে ওই রাজনীতি, পুরনো রাজনীতি, পারস্পরিক আক্রমণ, শ্রদ্ধা না রেখে কথা বলা, এবং গতানুগতিক রাজনৈতিক দলগুলো যা করে আপনারাও তাই করছেন। জামাত জোটের সাথে গেছেন, জোটবদ্ধভাবে করছেন, নীতি আদর্শের কোনো কিছুর ধার ধারেননি। এই অভিযোগটা উনি মূলত আপনাদের বিরুদ্ধে আনছেন। আচ্ছা, প্রথমত একটা জিনিস শুরুতেই স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে 71-কে আমরা ধারণ করি না বা 71-এর কথা শুনতে চাই না, 71-এর কথা বলা যাবে না, এইটা একদম ভুল। কারণ এটা মেইনলি উনি জামাতকে উদ্দেশ্য করে বলেছেন, এনসিপি কে বলেন, ওরা আরেকটা দল, আমাদের কথা বলছি, যেহেতু আমি আমারটাই বলি। আমরা 71-কে আছেন, এইজন্য কিছু দায় আপনাদের উপরে পড়ে আছে, বলছি আমরা 71-কে বিশ্বাস করি, ধারণ করি, এবং 71 এসেছিল বলেই এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে একটা বাংলাদেশ পেয়েছি। আজকে যখন কোনো ইন্টারন্যাশনাল ফোরাম বলেন বা বাংলাদেশেই যে কোনো জায়গায় গিয়েই যে ধরেন আজকে রাজনীতিটা করতে এসেছি পেশার পাশাপাশি, আজকে আমি কি হিসেবে কথা বলছি, বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে, তাই না?
তো বাংলাদেশটা না থাকলে তো বাংলাদেশের রাজনীতিবিদই হতে হয়ে যেত। পারতাম না, পরিচিতি দিতে পারতাম না। তো ৭১ আমাদের একটা দেশের জন্মের এবং আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে, একই সাথে ২৪ও আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। এখন ৭১-এর প্রশ্নে আমরা জামাতের সাথে জোটে যাওয়ার কারণে আমাদের দিকে যে আঙ্গুলটা তোলা হচ্ছে, সেইটা নিয়ে আমি আসলে আমার পাল্টা প্রশ্ন করতে ইচ্ছে করে। সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশে এত যে অভিযোগ যে ৭১-এ জামাতের বিরোধী অবস্থান, এটা নিয়ে তো আমরাও জামাতকে প্রশ্ন করেছিলাম না, কিন্তু জামাতে ইসলামকে বাংলাদেশে রাজনীতি করার বৈধতা দিয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং জিয়াউর রহমানের আমলে এটা হয়েছে। শুধু বৈধতা দেয় নাই, উনারা জামাতে ইসলামকে নিয়ে দীর্ঘদিন রাজনীতিও করেছে। ধরেন এই রাজনৈতিক যে বোঝাপড়া উনাদের ছিল, সেই বোঝাপড়ার মধ্যে উনারা কখনো কোনো অস্বস্তিতে পড়েছেন কিনা এই ২৪ আসার আগে আমরা কখনো শুনি নাই, সুতরাং আমাদের জানার কথা না। তবে আজকে উনার বক্তব্য শুনে বুঝতে পারলাম যে উনারা অনেক ফেভার হয়তো করেছে জামাতকে। সেটা তো উনারা কি পাওয়ার কথা ছিল, কি পায়নি, সেটা তো ইন্টারনাল ব্যাপার উনাদের। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে আমরা যেই জবাবদিহিতা চেয়েছি, সেই জায়গাটায় আমাদের ক্লারিফিকেশন হচ্ছে, আমাদের যে নতুন বন্দোবস্তের প্রস্তাব, সেটা হচ্ছে এই ২৪-এর শহীদ যারা হয়েছেন, ইনক্লুডিং হাদি, তাদের বিচার নিশ্চিত হতে হবে এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে, আগ্রাসন বিরোধী করতে হবে। কারণ শেখ হাসিনা ভারতের তাবেদারি করতে গিয়ে বাংলাদেশকে নিঃশেষ করে দিয়েছে এবং বাংলাদেশে আর এটা কি কেউ, তারা করছে না এখন? মানে আপনি কি বলতে চান যে বিএনপি এর বিরুদ্ধে অবস্থান আমি নিয়েছে? শেষ করিনি। ধরেন, আর এরই পাশাপাশি বাংলাদেশটাকে একটা ওয়েলফেয়ার স্টেট করা নিয়ে আমাদের একটা ক্লিয়ার ভিশন আছে। সেই ভিশনটার সাথে ওনারা একমত কিনা, এই জায়গাটায় আমরা ওনাদের সাথে একমত হয়েছি এবং এই জোটটা গঠন করেছি। যেহেতু বাংলাদেশের বিদ্যমান সব রাজনৈতিক দলই নির্বাচনের সময় কোনো না কোনো জোটে অংশগ্রহণ করে, সেই জায়গাটা থেকে আমরা আদর্শিক রাজনৈতিক আদর্শতে কম্প্রোমাইজ না করে, ধরেন বিএনপির সাথেও তো কয়েকটা রাজনৈতিক দল যারা ইসলামী দল, তারাও তো একজোট হয়েছে না, তো আমরাও সেই হিসাবে একটা রাজনৈতিক ঐক্য করেছি, যেখানে আমাদের এজেন্ডাগুলো ভেরি স্পেসিফিক, যেটা বললাম। তো এইটা নিয়ে আর এক্সপ্লেইন করতে চাচ্ছি না। বাংলাদেশের মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা তখনই স্ট্যাবলিশ হবে যখন আসলে আমরা যেইটা করেছি সেটা কাজের মধ্যে প্রমাণ করতে না, পারবো। আপনার আমরা কাছে কিন্তু প্রশ্নটা ছিল যে আপনাদের কাছ থেকে গতানুগতিক রাজনীতির বাইরে জি, জি। নতুন কিছু প্রত্যাশা ছিল, উনি যেটা বলছেন জি, যে সেটা প্রত্যাশার জায়গাটা আমরা কোথায় ফেল করেছি বা করি নাই, সেই জায়গাটায় আসছি। জি, ধরেন আমাদের যেই বক্তব্য যে আমরা কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দিব না, এই বিষয়ে তো কোনো আশঙ্কা আমাদের মধ্যে নাই। এবং কিন্তু দুর্নীতি আপনাদের হওয়ার দলের জন্য যারা আছে, এটা কি আপনারা হলফ করে বলতে পারেন? বলছি আমি, এনসিপি যারা আছেন তারা দুর্নীতি করেন আপনি নাই? আমরা তো আমাকে অনেক যদি বলার রিপোর্ট সুযোগ দেখেছি দেন মিডিয়ায়। তাহলে আমি উত্তরটা দিব। জি। ধরেন দুর্নীতির এই জায়গায় বসে ১০০ বার বলেছি যে যদি আপনাদের কাছে অভিযোগ থাকে যে আমাদের দলের কেউ দুর্নীতি করেছে, আপনারা আইনগত ব্যবস্থা নেন, আমরা তাকে আইনের হাতে তুলে দিতে রাজি আছি, কিন্তু বিচার তারাও হইতে বলে। হবে। এটা বিএনপি কি না। এটা বলে না, কিংবা জামাত কি বলে না? এর বাইরে কিছু বলে? আপনি যদি ডিফেন্ড আমাকে না না, না, বলতে না, দিয়ে আমি আপনি ডিফেন্ড প্রশ্নগুলো করেন, করে তাহলে তো দিচ্ছি। আমি বলতে প্রশ্নগুলো পারবো না, বলে তাই না? দিচ্ছি, হ্যাঁ, বলেন। একটা প্রশ্নের তো সবটা উত্তর জি। দেওয়ার সুযোগ দিতে হবে। জি। ধরেন এই সহিংসতা কেন হচ্ছে, দুর্নীতির যেই আগ্রাসনী যেই ক্ষমতার যেই স্ট্রাকচারটা, সেটা ধরে রাখার জন্যই তো এই সহিংস আচরণ হচ্ছে। আমাদের দলের এই যে একটু আগে বললো যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য খারাপ, ছোট হিসাবে সে বেয়াদবের মতো কথা বলে। ধরেন ঢাকা 18-র যে আরিফুল ইসলাম আদিব, এই ছেলেটা তো নেহায়েত ভদ্র ছেলে, তার উপরে এই আক্রমণটা কেন হইল? এটার উত্তর আছে। সমস্যাটা হচ্ছে দুর্নীতি করার জন্য যেই দখলদারিত্ব লাগবে, সেই দখলদারিতে ভাগ পড়ে যাচ্ছে, আর আমরা মুখ খুলছি বলে এগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে। ধরেন এই যে বলে দিচ্ছি বলে মানুষ আমাদেরকে অপছন্দ করবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ ক্ষমতা আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সম্পৃক্ত করে আমরা রাজনীতি করব এবং আর কাউকে শেখ হাসিনা হইতে দিব না। কিন্তু আমি আবারও রিপিট করছি যে প্রশ্নটা আপনার কাছে মূলত উনি করছিলেন যে নতুন কোনো কিছু আপনারা কি আনতে পারলেন, মানে গতানুগতিক রাজনীতির বাইরে? সেটাই তো বলছি যে আমাদের রাজনীতির এই ২৪ পরবর্তী সময় রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেইটা হচ্ছে এই সংস্কার, এই বিচার এবং
এই দুর্নীতি বিরোধী, আগ্রাসন বিরোধী অবস্থান, এইটা আমাদের এজেন্ডাগুলো স্পষ্ট, এবং আমরা এই সংস্কারের জন্য যতটুকু আমাদের যুদ্ধ করা লাগে সেই যুদ্ধ আমরা করব। বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার কখনোই হবে না যদি এই সংস্কারগুলো না হয়। সুতরাং আমাদের তো ধরেন আমরা তো মাত্র 30টা আসনে নির্বাচন করছি, আর 270টা আসনে আমরা গণভোটের ক্যাম্পেইন করছি। সুযোগ পেয়েছি, কথাটা বলতেই হয়। সেটা হচ্ছে কেউ কেউ দেখলাম অতি আগ্রহী হয়ে বলছে, হ্যাঁ কি পরিমাণ প্রতারণা করছে, যে গণভোটে প্রচারণা করে অথচ জুলাই সনদে স্বাক্ষর করে নাই। দেখেন, না বুঝে কথা বললে কি হয়। জুলাই সনদের মধ্যে আমরা এখানে দুইজনই আইনজীবী আছি, দুইজনই একমত হব। ধরেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেই জিনিসটা, সেই জিনিসটার কিন্তু কোনো লিগ্যাল এনফোর্সেবিলিটি নাই, সেটা আইনগতভাবে বাধ্যকর না। যখন যুগপৎ আন্দোলন হয়, স্বৈরাচার পতনের আন্দোলন, তখনও কিন্তু একটা 3 দলীয় রূপরেখা হয়েছিল, সেটাও একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট ছিল, মৌখিক। যেহেতু এটা লিখিত পরিত ছিল না, আলটিমেটলি সেটা কিন্তু 100% এক্সিকিউটেড হয় নাই, মানুষের হতাশা ছিল। এই মুহূর্তে এই নতুন বাংলাদেশে এসে আপনি যদি একটা জুলাই সনদ করেন যেটার মধ্যে কিভাবে এটা এনফোর্স করা হবে সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা স্পষ্ট না থাকে, তাহলে মানুষ এইটা নিয়ে আরো 5 বছর ঘুরতে থাকবে। একটা ছোট উদাহরণই দেই, ধরেন জুলাই সনদে সেই দাবি তো পূরণ হওয়ার পরও কেন আপনারা সাইন করলেন না? কোশ্চেনটা আসছে এখানে। আপনি উত্তরটা দিতে হবে। দেন ধরেন জুলাই সনদে বাস্তবায়ন প্রক্রিয়াটা নাই, এইটার জন্য আমরা ছোট উদাহরণ দেই। ধরেন জুলাই সনদে তো অনেক তর্ক বিতর্কর পরে সবাই এগ্রি করলো যে 5% অ্যাটলিস্ট নারী দিবে, যেখানে জামাত ইসলাম 1%ও দিল না, 0% দিল ওরা। আমরা অন্যান্য রাজনৈতিক দলের যারা বড় তাদের কাছে দেখলাম যে তারাও 5%-এর কোটাটা পূরণ করলো না। আজকেই বিএনপির একজন নেত্রী নীলিফার চৌধুরী মনিয়াপা একটা প্রোগ্রামে বলছিলেন যে যারা নমিনেশন পেয়েছেন তারাও নাকি ভাই বাবার কোটায় নমিনেশন পেয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক, এটা ওনাদেরই বক্তব্য। আবার আমরা নতুন হয়েও কিন্তু আমরা সেই 5%-এর কোটাটা পূরণ করেছি। এখন যারা একটা সনদে স্বাক্ষর করার পরেও আপনারাও দুইজনকে দিয়েছেন, কোটা হয়তো পূরণ হয়েছে কিন্তু সংখ্যাটা মাত্র 2, আপনাদের অনেক মহিলা ছিলেন। আমরা তো 30 জন। আমার অতটুকু আর্থিক সামর্থ্য আছে কিনা সেটাও তো আপনার জানতে হবে যে আমি একটা এত বড় নির্বাচনে অংশগ্রহণ করব, তাই না? ধরেন আরো তো অনেক সামর্থ্যের ব্যাপার আছে। আমি ওই কথাটা শেষ করে নেই দয়া করে। তো যারা একটা সনদে স্বাক্ষর করার পরেও সেই কমিটমেন্টটা মেইনটেইন করতে পারে না, তারা আদৌ ভবিষ্যতে কি মেইনটেইন করবে সেটা নিয়ে মানুষ কিভাবে বিশ্বাস করবে? তখন আমরা আন্দোলন করলাম। আন্দোলন করার প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ হলো। এই বাস্তবায়ন অধ্যাদেশের মধ্যে ডিটেইল লেখা আছে, এবং এইটাও লেখা আছে যে জুলাই সনদে যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য কি কি করতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, কিভাবে করবে, কারা করবে, এবং গণভোটের প্রশ্নগুলো কি হবে। এখন গণভোটের প্রশ্ন নিয়েও আরো ডিবেট আছে, সেটা আরেকদিন করব। তো আমরা যেই গণভোটের মানে আপনি কি সামারি বলতে চাচ্ছেন যে সিগনেচারটা এখন আর অপ্রয়োজনীয় হয়ে গেছে? এটা আমরা যে ক্যাম্পেইনটা করছি সেই ক্যাম্পেইনটা হচ্ছে এই গণভোটের যে প্রয়োজনীয়তা, যেটা সংস্কারের জন্য প্রয়োজন, যেটাখানে মানুষের ম্যান্ডেট প্রয়োজন, যেটা রাজনৈতিক দলের একক কর্তৃত্বের মধ্যে থাকবে না, সেইটার জন্য আমরা গণভোটের প্রচারণা করছি, যেটা জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশের আন্ডারে হচ্ছে। এবং জুলাই সনদটা যদি আপনি ওই দুটো লাইন ইনক্লুড করে দিতেন, অ্যামেন্ড করা যায় না? এগ্রিমেন্ট তো অ্যামেন্ড হয়, এগ্রিমেন্ট অ্যামেন্ড হয় না? হয়তো বলেন, একটা চুক্তি অ্যামেন্ড হয়, আপনি অ্যামেন্ড করে ওখানে বাস্তবায়নের প্রক্রিয়াটা লিখে দিতেন, আমরা ওটা সাইন করে ফেলতাম। কিন্তু আপনি তো অ্যামেন্ড করতে পারলেন না, করলেন না, তাহলে আমাকে জোর করে একটা আনএনফোর্সেবল ডকুমেন্টে সাইন করাতে চাইলেন, কিন্তু আমি তো সেটার উপর ভরসা নাই আমার। আপনারা যে বিএনপি কে সাইন করার পরও এটার বাইরে যে আপনারা আদেশ জারি করলেন, আদেশ জারি করালেন, সেইটার জবাবটা কি হবে? ওই যে বললাম যে বিএনপি তো না, আমরা তো এগ্রিড হলেন, সবাই মিলে এগ্রিড হলেন যে এই বিষয়ে আমরা এগ্রিড, আপনারাও বললেন আমরা এগ্রিড, শুধু আমরা কিভাবে ইমপ্লিমেন্ট হবে এটা দেখে সাইন করব। আমরা সাইন করব না এই কথা বলছি না। আপনি যেটা বলছেন যে ওইখানে জুড়ে দিতেন, ওখানে জুড়ার ব্যাপারে আপনারা ছিলেন না। দেখেন, আপনারা যখন জুলাই বলছিলেন যে সনদ আমরা দেখতে চাচ্ছি কিভাবে বাস্তবায়ন হবে। আচ্ছা, আপনার কাছে বাস্তবায়ন অধ্যাদেশটা যখন এসলো তখন এই অধ্যাদেশের আন্ডারে গণভোট হলো। এখন বিএনপি কে দোষ দিচ্ছি না, জামাতকেও তো দোষ দিচ্ছি যে উনারাও তো জুলাই সনদ অনুযায়ী তাদের সেই রিপ্রেজেন্টেশন রাখেন নাই। একইভাবে আমরা মাঠে যখন রাজনীতি করতে যাচ্ছি আমরা দেখছি যে একটা দলের মূল নেতা যারা, তারা যখন স্পষ্ট করে বলছে যে জুলাই সনদে হ্যাঁ দিতে হবে, তাদের কর্মীরা, আমি এরকম 100টা ভিডিও, অডিও, পত্রিকার রিপোর্ট আপনাকে দেখাতে পারবো যেখানে মাঠে কর্মীরা
মানুষকে বিভ্রান্ত করছে এবং বলছে যে জুলাই সনদে না দিতে হবে। এইটা তো শেখ হাসিনার ল্যাসপেন্সাররা করার কথা, এটা তো বিএনপির কাছে আমরা আশা করি না। বলেন তো, এই প্রশ্নটা তো তোলারই কথা না। যেখানে নেতাদের কথা কর্মীরা মানছে না, তাহলে কি করে এই মানুষের ম্যান্ডেট ছাড়া আমরা এগিয়ে যাব শুধু তাদের মুখের কথাই বিশ্বাস করে? বলেন তো। এখানে দুইটা বিষয়, তাইলে আমরা একটু ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে, উনি একটা অভিযোগ নিয়ে আসছেন, যেটা যে আপনারা নেতারা বলছেন জুলাই সনদে হা বলার জন্য, বিএনপির নেতারা, কিন্তু আপনাদের কর্মীরা এটা মানছে না, আপনারা তাদেরকে কিছু বলছেন না। এখন সেই ব্যাপারে সুনির্দিষ্ট কি তথ্য, কি প্রমাণ তার কাছে আছে সেটা আমি বলতে পারবো না। তবে এটা প্রোপাগান্ডা আকারে জামাত এবং এখন তো এনসিপিও দেখা যাচ্ছে ছড়াচ্ছে মার্কেটে। তো এটা ছড়িয়ে লাভ নেই, কারণ এটা নিয়ে তো আমাদের দলটাকে রিপ্রেজেন্ট করে মহাসচিব, স্পোকস পারসন হিসেবে, এবং অন্য সিনিয়র নেতারা বলেছেন, তো বলেছেন না যে গণভোটে আমাদের বলছেন না, এই অভিযোগটা আছে বিভিন্ন জায়গা থেকে, আপনারা বলছেন। কত জোরে বলতে হবে? আর প্রতিদিনের বক্তৃতায় যদি একটা লাইনও বলতেন তাহলে হয়তো মানুষ আরেকটু নিশ্চিত হতে পারত। আমি আরেকটা বিষয়ে যেতে চাই, যে এইবারের নির্বাচনে না, আমাকে একটু দুই একটা কথার একটু উত্তর দিতে হবে। সেটা হচ্ছে কি, দেখেন, দুর্নীতির কথা বলেছে না, দুর্নীতি 29 লক্ষ কোটি টাকা দেখলাম যে আওয়ামী লীগ দুর্নীতি করে আপনার নিয়ে গেছে। এনসিপি তারা যখন আসলো, আমি তো বলেছি যে তারা তরুণ, আমরা আশা করেছিলাম তাদের কাছে। এখন দেখা যাচ্ছে সব পত্রিকার খবর দুই একটা পড়ছি, নাহিদের সাবেক পিএর বিরুদ্ধে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ, 2 উপদেষ্টার এপিএস পিও হাতিয়েছেন 100 কোটি টাকা, চাঁদাবাজি, থানা থেকে হান্নান মাসুদের ছাড়িয়ে নেওয়া, সাইফুল সহ গ্রেফতার 5, এরকম 70টা খবর আছে। হ্যাঁ, আমি 70টা খবর আমি কখনো পড়ব না। আমি শুধু এইটুকু বলি যে আমাদের আশা, আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটার থেকে যোজন যোজন দূরে চলে গেছে এনসিপি। হ্যাঁ, এখন তারা ভবিষ্যতে কি করবে, তাদের প্ল্যান এ কি, প্ল্যান বি কি, মানুষ তাদেরকে কতটা নেবে, গ্রহণযোগ্যতার ব্যাপার আছে। রাজনীতির মাঠ, ভোটের মাঠ পিচ্ছিল, এখন সেখানে অলরেডি পা পিছলে আলুর দম তারা। এখন তারপরে আর কি আছে সেটা আমাদের দেখার বিষয়। জুলাই সনদ নিয়ে একটা কথা বলতে হবে। জুলাই সনদ এনসিপি সই করেনি, এটা জনগণের সাথে আপনার একটা প্রমিস, মানে যেই কথাগুলো, যেই আকাঙ্ক্ষায় আমাদের এই গণ অভ্যুত্থান, বিএনপি আমরা তো সই করেছি, আমরা তো সেটা মেনে তারপরে সামনের দিনগুলোতে কিভাবে আমরা যদি আসি ইনশাল্লাহ, তখন কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করব সেই ব্যাপারে আমরা কথা বলছি। জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট, হ্যাঁ, সেটা নিয়ে। আর এখন তারা যখন বলছে যে এখন আর জুলাই সনদ মানে সই করা যাবে না, এটাকে অ্যামেন্ডমেন্ট করা, তো কতগুলো জিনিস থাকে, সেটা হচ্ছে এটাকে বলে পাস্ট অ্যান্ড ক্লোজড। ওই সুযোগটা অতীত হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে, পাস্ট অ্যান্ড ক্লোজ, মানে এখন আর আপনি এটার আর ওই ইমপ্লিকেশনটা নেই, সেই মাধুর্য হারিয়ে গেছে। ইউ হ্যাভ মিস দ্যাট ট্রেন, আমি সেটা বলছি। আমি অন্য যে একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হলো এবারের নির্বাচনে অন্যতম একটা বিষয় হবে সুইং বুট। এই সুইং বুটটার মধ্যে বিভিন্ন ধরনের বিষয় আছে। এইখানে বড় একটা অংশ আছে তরুণরা, যারা অতীতে ভোট দেয়নি, তো তাদের ভোটটা কোন দিকে যাবে এটা এখনো স্পষ্ট নয়। তারা এখনো বিষয়টা অবজারভেশনে রাখছে, প্রত্যেকের কাজকর্ম অবজারভেশন করছে। আর একটা ভোট আছে যেটা হলো আওয়ামী সমর্থকদের ভোট, এটাও একটা সুইং ভোট হিসেবে বড় একটা ফ্যাক্টর। এবং এর মধ্যে যে কয়টা জরিপ হয়েছে, এখানে দেখা গেছে প্রায় 20%, কম বেশি 15 থেকে 20%-এর মতো ভোটার তারা বলছেন, কিংবা তাদের অপিনিয়ন হলো তারা সিদ্ধান্ত নেননি, তারা সময়ে দেখে সময়ে সিদ্ধান্ত নেবেন, পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। তো আপনার কি মনে হয়, এই যে তরুণদের ভোট এবং আওয়ামী লীগের ভোট, এটা বিএনপি কতটুকু পাবে? এই 20%-এর মধ্যে কতটুকু আপনারা টানতে পারবেন? আমরা তো মনে হয় বেশ সিংহভাগই টানতে পারবো। কারণ হচ্ছে আমার মনে হয় এই জন্য যে আপনি যেটা সঠিকভাবে বলেছেন যে সুইং ভোটার্স, হ্যাঁ আছে, আনডিসাইডেড ভোটার্স আছে, কারণ এটা সবসময়ই থাকে। আর এইবার হয়েছে একটু বেশি, হ্যাঁ, কারণ 4টা নির্বাচন তো আমরা তো ভোট দিতে পারিনি। এখন আমাদের তরুণ ভোটারের সংখ্যা তো 6 কোটির মতো আছে নারী ভোটার, আর তরুণ ভোটার 5 কোটি প্রায়, এই 13 কোটি ভোটারের ভিতর। তার মধ্যে আপনার
বয়স্ক ভোটারের কথাও আমরা কিন্তু মাথায় রেখেছি। জি। যারা আছেন এখন, তরুণদের কর্মসংস্থান বলুন, তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি বলুন, এগুলো বিষয়, এবং নারীদের বেলায় তো আপনি দেখেছেন যে আমাদের যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, নারীদের স্বাস্থ্য, নারীদের সুরক্ষা, নিরাপত্তা, কর্মসংস্থান, মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর কথা, শিশু শিক্ষা, এগুলো আমরা বলেছি। এখন কর্মসংস্থান, এসএমই খাত কিংবা বস্ত্র, ইকোনমি, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, আইসিটি খাত, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, এগুলো সব কিছু মিলিয়ে আমাদের আমরা যে কতগুলো প্ল্যান মানুষের সামনে দিয়েছি, আপনারা দেখছেন যে যখনই একটা কোনো জনসভা আমাদের নেতারা করছেন, আমাদের চেয়ারম্যান সাহেব করছেন, কিংবা আমাদের যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তারা যখন তাদের ওই নির্বাচনী প্রচারণা, নির্বাচনী সমাবেশ, নির্বাচনী সভায় এই জিনিসগুলোকে সুন্দর করে মানুষের সামনে নিয়ে এসেছে, সারা বাংলাদেশের মানুষের মুখে সমালোচনা করুক, আলোচনা করুক, সমালোচনাও তো একটা আলোচনা। জি। সমালোচনাতে ফ্যামিলি কার্ড কি নাই নারীদের? ওদিকে পাশাপাশি দেখেন যে নারীদের এই যে জামাতের সাথে এনসিপি যাওয়াতে কি ঘটনাটা ঘটেছে। এখন নারী ভোটার ভাই এবার 6 কোটি, প্রায়, কম বেশি, কম বেশি। এখন 12 তারিখে 12 কোটি 76 লাখের মধ্যে অর্ধেকের বেশি, অর্ধেক, আচ্ছা 6 কোটি প্রায়। এখন 12 তারিখ, ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচনটা হতে যাচ্ছে, এখন সেখানে তৃণমূলের নারী থেকে শুরু করে যারাই ক্ষমতায় আসুক, তাদের ভোটটা একটা বিরাট বড় ফ্যাক্টর হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন যারা কোনো নারী প্রতিনিধিত্ব দিল না, জামাত, যারা একজন নারীকে যোগ্য মনে করে মনোনয়ন দিল না, হ্যাঁ, আর যারা আমাদেরকে কপি পেস্ট করলো, 31 দফা তো আমরা বহু আগে দিয়েছি, আমরা তো তারও আগে ভিশন 2030 দিয়েছি। তো এখন প্রচারণা শুরুর পর থেকেই দেখবেন যে বিএনপির দিক থেকে আমরা কিন্তু ভাই ধর্মকে ব্যবহার করে নারীদের এই যে বেহেস্তের টিকিট বিক্রি করা, জান্নাতের টিকিট দিব, মোবাইল নাম্বার নেয়া, এনআইডি নেয়া, এগুলো আমরা করছি না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এটা তো আরেকটা দল করছে। এখন এই সব মিলিয়ে আমরা মনে করছি যে তৃণমূলে নারী ভোটারদের নানা ধরনের আশা আকাঙ্ক্ষা থাকবে। আওয়ামী লীগের ভোটার, আমাদের সময় মাত্র 1.5 মিনিট আছে, এর ভিতরে আপনি 30 সেকেন্ড আর অ্যাডভোকেট হুমায়রাকে আমরা 1 মিনিটের জন্য দেব। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি যে এই নারী ভোটারদের এই বিষয়টা বলবার পরে আওয়ামী লীগের যে ভোটার যারা আছেন, আওয়ামী লীগের ভোটার, ওনারা তো ওনাদের বুদ্ধি বিবেচনায় তারা তো দেখবেন, তবে আওয়ামী লীগ তাদের ভোট টানার জন্য জামাতের যে আপ্রাণ চেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে। তবে আমার মনে হয় না যে আওয়ামী লীগ জামাতকে আপনার একেবারে বলল ওনারা একটা কথা আর ভোট দিয়ে দিল, বিষয়টা এরকম হবে বলে অ্যাডভোকেট হুমায়রা নূর আমি মনে করি না। আপনি কি মনে করেন সুইং ভোট আপনারা কতটুকু টানতে পারবেন? আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের সকল জনগণের কাছে একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যোগ্য, সৎ এবং দুর্নীতিমুক্ত যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা তাকেই ভোট দিবেন। আমি আমার যে অবস্থান থেকেও বলছি যে দলমত নির্বিশেষে যে যোগ্য, যে সৎ, যে অপরাধের সাথে জড়িত না, যে দুর্নীতিমুক্ত, যে অন্যকে ক্ষতি করবে না, যে অন্য ক্ষমতার জন্য মানুষকে বিক্রি করে দিবে না বা মানুষের উপর সহিংসতা করবে না, দয়া করে তাদেরকেই ভোট দিবেন। কারণ একজন যোগ্য মানুষ যখন দায়িত্ব নিবে, তখন সে অন্যের অধিকার হরণ করার আগে চিন্তা করবে এবং সে অন্যের অধিকার হরণ করবে না। সুতরাং আমি ধরেন নিজেকে যোগ্য মনে করি না করি, ভোটার এটা বিবেচনা করুক যে কে তাদের জন্য কতটুকু ভাবে বা কে কার প্রতি কতটুকু সহিংস বা কার জনগণের জন্য করার কতটুকু ইচ্ছা আছে এবং তা কাজের মধ্যে প্রতিফলিত হয়। শুধু আই হ্যাভ আ প্ল্যান বলে মাঠে কর্মী নামিয়ে দিলাম, মানুষকে ঢালাওভাবে পিটিয়ে মারলো, চাঁদাবাজি কমাতে পারলো না, তাহলে তো হলো না। প্ল্যান যা আছে, ধরেন আমরা নতুন বন্দোবস্ত কি দেখিয়েছি সেটা তো আমরা কথা এবং কাজে প্রমাণ করার চেষ্টা করছি, কিন্তু আপনি বললেন আপনার একটা প্ল্যান আছে, কিন্তু আপনার মাঠে কোনো কন্ট্রোল নাই, চাঁদাবাজিও কমছে না, মানুষের দুর্ভোগও কমছে না, আপনাকে মানুষ কেন বিশ্বাস করবে? আমি মানুষকে কারো প্রতি, ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এই যে পরস্পরের বিরুদ্ধে যেই বিষেধাগার, এইটা না করে এখন এই মুহূর্তে অন্তত পক্ষে এই নতুন বাংলাদেশে
এই নির্বাচনের আগে শেষ মুহূর্তে মানে আপনি কি চান তাই ক্যাম্পেইনের ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ হোক? যেই প্রার্থী তার নিজের কি স্বপ্ন আছে এবং সে কি কাজ করবে সেটা তার কাজ এবং কথার মাধ্যমে প্রমাণ করুক, সে মানুষকে ভয় না দেখাক। আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, ধরেন আমরা তো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের গল্প শুনছি না? আমি যেই বাসাটায় থাকি সেই বাসাটার পাশে একটা বস্তি আছে। 24-এর অভ্যুত্থানের পরে ছাত্রদলের নেতারা ওইখানকার বস্তির সমস্ত যারা মানুষ আছে তাদের টিসিবি কার্ডগুলো নিয়ে নিয়েছে, বলেছে এগুলো রিইস্যুড হবে, আবার পুনরায় ওনাদেরকে এগুলা কার্ডটা রিইস্যু করে দিবে। আজ পর্যন্ত সেই টিসিবির কার্ড তারা পায় নাই এবং তারা অত্যন্ত গরিব মানুষ। ওই ট্রাক থেকে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাটা তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আজকেও পর্যন্ত তাদেরকে বলা হচ্ছে যে ভোটটা বিএনপিতে না দিলে ওই টিসিবি কার্ড তারা ফেরত পাবে না। আজকে রাতে আমি এখানে আসার আগেও আমার যে গৃহকর্মী ওই বস্তি থেকে আসে, উনিও দুঃখ করে বলছে যে শাপলাকুলিতে ভোটটা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি ওনার ভাষায় বলেছে যে কিন্তু তোমাদেরকে ভোটটা দিলে তো আমাদেরকে টিসিবি কার্ডটা ফেরত দিবে না। ধরেন আপনি যেই প্রমিসটা করেছেন সেই প্রমিসটার সাথে আপনার কর্মীদের কাজের সমন্বয় নাই। আপনার কর্মীরা ওই টিসিবি কার্ডটা যদি ফেরত দিত এবং সেইটা দিয়ে যদি এই শেষ 1 মাসও যদি ওই গরিব বস্তির লোকেরা স্বল্প মূল্যে দ্রব্য কিনতে পারতো, তাহলে বিশ্বাস করতাম যে আপনারা আসলেই মানুষের জন্য ভালোটাই করবেন। অ্যাডভোকেট হুমায়রা নূর এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।